সারাদিনে পরপর 5টা ওটি শেষ করে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতেই কখন যে দু চোখের পাতা এক হয়ে এসেছে। ঘড়িতে তখন রাত 2টো বাজে। হঠাৎ টেলিফোনের শব্দটা কানে পৌঁছতেই ঝট করে কাঁচা ঘুমটা ভেঙে গেল। এক লাফে বিছানায় উঠে বসলাম। ঘুম জড়ানো দুটো চোখ দুবার রোগড়ে ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত 2টো। রাত 2টো? এখন আবার কে ফোন করলো? কুমারগঞ্জ মেডিকেল কলেজে সদ্য পোস্টিং হয়ে আসা ডক্টর সুজয়। মেডিকেল কলেজেরই একেবারে শেষ প্রান্তের একটি কোয়ার্টারে একাই থাকত সে। পুরনো দিনের আসবাবপত্রের পাশাপাশি পুরনো দিনের একটি টেলিফোনও ছিল, তাই সবকিছু মিলিয়ে কোয়ার্টারটি সুজয়ের কাছে মন্দ লাগেনি। টেলিফোনের পাশাপাশি আরও দুটো শব্দ কানে এলো, বাজের গর্জন আর এক টানা বৃষ্টির আওয়াজ। বিছানায় বসেই জানলার কার্নিশ দিয়ে পর্দাটা সরিয়ে বাইরে তাকাতেই সে দেখে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রিসিভারটা হাতে তুলে নিয়ে বলল, হ্যালো, ডাক্তারবাবু কথা বলছেন? হ্যাঁ বলছি, বলুন কি দরকার? ডাক্তারবাবু শিগগিরই চলে আসুন, শিগগিরই। কোথায় আসবো সেটা তো বলুন। 3 নম্বর শ্যামাচরণ লেনের 7 নম্বর গেট। কিন্তু অসুখটা, মানে কি অসুবিধা হচ্ছে সেটা তো বলুন। আমি এক্ষুনি মারা যাব ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে। শিগগিরই আসুন, শিগগিরই আসুন ডাক্তারবাবু, শিগগিরই আসুন। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করবে ভাবতে লাগলো সুজয়। জানলার দিকে তাকাতেই দেখে বৃষ্টিটা একটু ধরে এসেছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করে রওনা দিল 3 নম্বর শ্যামাচরণ লেনের উদ্দেশ্যে। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিছুটা প্রায় ওভার স্পিড নিয়েই পৌঁছে গেল 3 নম্বর শ্যামাচরণ লেনের 7 নম্বর গেটের কাছে। ও, 3 নম্বর শ্যামাচরণ লেনের 7 নম্বর গেট। হ্যাঁ, এই ঠিকানাটাই তো বলেছিলেন, কিন্তু এই বাড়িতে আদেও কি কেউ থাকে? বাড়ির জানলা দরজা সবই তো দেখছি ভেতর থেকে বন্ধ। বাড়ির সামনে একটা আলো পর্যন্ত নেই। স্ট্রেঞ্জ। সুজয় আর দেরি না করে গাড়ি থেকে ব্যাগ নিয়ে নেমে পড়ল। বাড়িতে কেউ আছেন? হঠাৎ নিজে থেকেই জোরে শব্দ করে দরজাটি খুলে গেল। বাড়ির ভিতরটাও ঘুটঘুটে অন্ধকার। কে দরজা খুলল সেটা দেখার জন্য টর্চ ব্যবহার করল সুজয়, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। এ কি, কেউ তো নেই। তবে দরজাটা কে খুলল? তবে কি ভেতর থেকে কেউ এসে দরজাটা খুলে দিয়ে আবার চলে গেছে? কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়ে বাড়িঘর এমন ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে কেন? একটা লণ্ঠনও তো জ্বালাতে পারতো। টর্চের আলোটা মাটিতে ফেলে কিছুটা প্রায় বিরক্ত হয়েই 2-4 পা আরো সামনে এগিয়ে গেল, আর একটু কড়া সুরেই বলল, আরে বাড়িতে ডাক্তার ডেকেছেন, একটা আলো দেখাবার ব্যবস্থা তো করুন। মানুষের চোখ তো আর অন্ধকারে চলে না। আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। বাম দিকেই সিঁড়ি, 2 তলায় উঠে ডান দিকের প্রথম ঘরেই ভুবনেশ্বরকে দেখতে পাবেন। কে কথা বলল, আর কোথা থেকেই বা বলল? চারিদিকে টর্চের আলো ফেলল সুজয়। সামনে একটা অর্ধ ভগ্ন সিঁড়ি ছাড়া কিছুই দেখতে পেল না। কই, এখানে তো কেউ নেই। তবে কে কথা বলল? আচ্ছা, যিনি কথা বললেন তিনি নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছেন, না হলে আমার টর্চের উল্লেখ করতেন না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? কি হলো ডাক্তার, দাঁড়িয়ে রইলেন কেন? ওপরে আসুন, আসুন বলছি। এইবার শরীরটা একটু ভারী হয়ে গেল। সদর দরজাটা সশব্দে নাড়া দিয়ে সজোরে বাড়ির ভিতর ঢুকে পড়ল বৃষ্টির কান্না জড়ানো দমকা হাওয়া। না,
বাড়িটা খুবই অস্বাভাবিক লাগছে আমার কাছে। বাড়িটা থেকে কি বেরিয়ে যাব? কিছুক্ষণ সিঁড়িতেই দাঁড়িয়ে ভাবছিল সুজয়। হঠাৎ সেই সময় কেউ একজন ব্যঙ্গ করেই বলে উঠল, ডাক্তার, কত মরার হান নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরা দেহ ঘেঁটে ঘেঁটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছো। এই ঝড় বৃষ্টির রাতে কারোর হাসি শুনতে আমি এখানে আসিনি। হ্যাঁ, আমি এসেছি রোগী দেখতে। ডান পাশের ঘরের ভিতর থেকে আবার সেই কণ্ঠটি বলে উঠল, বেশ, ভিতরে এসো দরজা খুলে। দরজায় ধাক্কা মারল সুজয়, কিন্তু খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? ও হ্যাঁ, তাই তো, আমি তো দেখিনি। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতে ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝাপটা। ঠকঠক করে কাঁপতে লাগলো সুজয়। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, আর কথা কইতে পারছি না। নিজেকে সামলে নিয়ে ভিতরে গিয়ে দাঁড়ালো সুজয়। একেবারে ঘুটঘুটে অন্ধকার, নাকে এসে লাগলো পচা সবের দুর্গন্ধ। ঠাউর করতে না পেরে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আঁতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে টুকিয়ে আমার সাথে কথা বলছে নাকি? নাকি কেউ আমার সাথে প্র্যাকটিক্যাল জোক করতে চাইছে? কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কি করে? তবে জ্বালো আলো। সুজয় আলো জ্বালল। ময়লা চাদরে মোড়া বিছানার উপর পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ। দেখলেই বোঝা যায় সেটা অনেকদিন আগেকার মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। আর সব থেকে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে অসংখ্য পোকা। স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল সুজয়। বলল, এই কি তবে আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না যে। শিগগিরই এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। পোকাগুলোকে তুমি তাড়িয়ে দাও তুমি। তারপর চোখের সামনে স্পষ্ট দেখতে পেল মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে যাওয়ার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে থেকে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়েছে। কে ওনাকে তুলে বসাতে চাইছে? কে? হঠাৎ করে মৃতদেহের কাঁধের ওপর লুটিয়ে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সোজা হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল সুজয়ের দিকে। হঠাৎ করে যেন একটা বিদ্যুৎ প্রবাহে সুজয়ের আচ্ছন্ন ভাবটা কেটে গেল। এক লাফে সে ঘর থেকে বেরিয়ে পড়ি কি মরি করে সশব্দে নিচে নেমে গেল। সাথে সাথে পিছন থেকে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার। দিন পাঁচেক পরে এক সকালে কৌতূহলবশতই সুজয় আবার হাজির হলো সেই ৩ নম্বর শ্যামাচরণ লেনের ৭ নম্বর গেটের সামনে। দেখল বাড়ির সামনে তালা ঝুলছে, বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়,
আরে ডাক্তারবাবু যে এখানে এখানে কেন? সুজয় ফিরেই দেখে তার পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। সে বলল, এই দিন 5 আগে এই বাড়িতে রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু, আপনি হয়তো বাড়ি ভুল করেছেন। এই বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, বুঝলেন? কেউ ভাড়া নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে সুজয় বলল, এই বাড়ির শেষ ভাড়াটেকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তার মৃত্যু? হ্যাঁ, হার্ট অ্যাটাকে হঠাৎই তিনি মারা যান। আর আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে, এই আর কি। কিন্তু পরলোকে কি টেলিফোন ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরও কয়েকবার আমার সাথে যোগ স্থাপন করেছিলেন। এরপর থেকে প্রতি শনিবার রাত 2টোয় সে টেলিফোনটা বেজে উঠত। সেই ভয়ানক কণ্ঠস্বর, ডাক্তার, ডাক্তার, শিগগিরই এসো, শিগগিরই এসো ডাক্তার, শিগগিরই এসো। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাতে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।